আবারও কানাডাকে অঙ্গরাজ্য বানাতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করল কানাডা সরকার। আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা স্থগিত। গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ জন নিহত। একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া অগ্রহণযোগ্য মন্তব্য আমেরিকার। গাজায় দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুকে একঘরে করা আহ্বান ফরাসি নেতা মেলশোর। চীন রাশিয়ার সামরিক শিল্পে সহায়তা করছে অভিযোগ ইউক্রেনের। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু ৪ জুন। টানা তৃতীয়বারের মতো ব্যর্থ হল স্পেস এক্সের স্বপ্নের মহাকাশযান স্টারশিপ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা চাইলেই বিনামূল্যে তার গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ নিতে পারবে, তবে এর জন্য দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে হবে। গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি কানাডাকে বলে দিয়েছি, তারা যদি বিচ্ছিন্ন ও অসম দেশ হিসেবে আমাদের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দিতে চায়, তাদের $৬,১০০ কোটি খরচ করতে হবে। তবে যদি আমাদের কাঙ্ক্ষিত ৫১তম অঙ্গরাজ্যে হয়ে যায়, এর জন্য $১ও খরচ করতে হবে না। অবশ্যই ইতিমধ্যেই কানাডা সরকার দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, তারা নিজেদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেবে না। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে। বুধবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাইয়ের নির্দেশিকা জারি করবে পররাষ্ট্র দপ্তর। স্থগিতাদেশ সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, আমেরিকায় কারা আসছে তা মূল্যায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবে তার সরকার। গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বাতিল করে। এরপর আদালতে চ্যালেঞ্জ করা হলে আপাতত একজন ফেডারেল বিচারক তা অবরুদ্ধ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, ক্লাস না করলে কিংবা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে ভিসা বাতিল হতে পারে। ভারতে মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি এক্সে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেখানে লেখা হয়েছে, কোর্স থেকে ঝরে পড়লে, ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্যও হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। ফিলিস্তিনির গাজার রাফায় মঙ্গলবার একটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি আহত হয়েছেন ৪৬ জন। নিখোঁজ আছেন আরও ৭ জন ফিলিস্তিনি। ত্রাণ কেন্দ্রে ক্ষুধার্ত মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন। প্রত্যেককে তল্লাশি করে ঢোকানো হচ্ছিল। এতে বেশ দেরি হচ্ছিল। হঠাৎ কিছু ক্ষুধার্ত মানুষ ভেতরে ঢুকে পড়লে বিশৃঙ্খলা দমাতেই গুলি করা হয়। গাজার সরকারি গণসংযোগ অফিস জানায়, সেনারা ক্ষুধার্ত মানুষকে সাহায্যের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গুলি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামের বিতর্কিত একটি সংস্থা এই সাহায্য কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহতের ঘটনাটি অস্বীকার করেছে ওই সংস্থা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এ ঘটনাকে কেবল অভিযোগ জানানোর কৌশল বলে অবজ্ঞা করেছেন। তিনি বলেছেন, হামাস এই সাহায্য কার্যক্রমকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য, এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চলমান শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার ওয়াশিংটনের প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। এ সময় গাজায় বর্তমান পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করেন ট্যামি ব্রুস। তিনি এমন সময় এসব মন্তব্য করলেন যে, গেল সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছিলেন। পরদিন মঙ্গলবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও বলেন, ইসরায়েল মানবতা বিরোধী অপরাধে ব্যবহার করে এমন অস্ত্র পাঠানো বন্ধ করে দিতে পারে। উল্লেখ্য, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে। গাজায় দুর্ভিক্ষ চলছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার জেরুজালেমে বিরোধী সম্মেলনে তিনি দাবি করেন, একজন ফিলিস্তিনীয় কঙ্কাল সর নয়। ইসরায়েল গাজাবাসীদের জন্য 18 লাখ টনের বেশি সাহায্য পাঠিয়েছে। হামাসের বড় অংশ লুট করে উচ্চ মূল্যে বিক্রি করে সন্ত্রাসী নিয়োগের অর্থ জোগাড় করছে। গাজায় মানবিক সংকট সৃষ্টির দায়ে সম্প্রতি ইসরায়েলের ব্যাপক সমালোচনা করে ইউরোপে তাদের মিত্রদেশ রাষ্ট্র।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এদান বার গত সপ্তাহে ঘোষণা করেছেন গাজায় মানবিক সহায়তার জন্য নতুন আমেরিকান মডেল চালু হয়েছে। এই মডেল অনুযায়ী শুধু দক্ষিণ গাজায় রাফাহ সীমান্তের কাছে সহায়তা বিতরণ কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এমনটি করা হচ্ছে হামাসকে ঠেকানোর জন্য। তারা যাতে মানবিক সাহায্য লুট করে যুদ্ধের যোগান হিসেবে ব্যবহার করতে না পারে। তারা চান নিরপেক্ষ অঞ্চল তৈরি করতে, যেখানে জনগণ নিরাপদে থাকতে পারবে। হামাসকে বিচ্ছিন্ন রাখা যাবে এমন পরিকল্পনা উত্তরের যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোকে উপেক্ষা করা হচ্ছে। ফ্রান্সের লা ফ্রান্স ইনসুমিস এফআই নেতা জঁ-লুক মেলশো বলেছেন, গাজা সংকট এবং ইসরায়েল পশ্চিমা সম্পর্ক নিয়ে ইউরোপ জুড়ে মতামতের পরিবর্তন স্পষ্ট দেখা যাচ্ছে। নেতানিয়াহু যে প্রেক্ষাপটে এ যুদ্ধকে উপস্থাপন করেছেন তা চ্যালেঞ্জের মুখে পড়ছে। ইসরায়েলের অস্ত্র রপ্তানির সমালোচনা করে মঙ্গলবার প্যারিসে এক সমাবেশে মেলশো আরও বলেন, ফ্রান্স অস্ত্র রপ্তানি বন্ধ করলে এ গণহত্যা থেমে যাবে। এটা হবে নেতানিয়াহুকে এক ঘরে করার প্রথম ধাপ। ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের কড়া সমালোচনা করে মেলশো প্রশ্ন করেন, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্চ কিভাবে রাশিয়ার ভেতর হামলার অনুমোদন দেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইসরায়েল ধ্বংসের ডাককে একটি অভিশাপ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সম্প্রতি এক ভাষণে ইরানের সমালোচনা করেন তিনি। এ সময় আন্তর্জাতিক বিক্ষোভ এবং কিছু দেশের নিরাপত্তা নিয়েও কটাক্ষ করেন নেতানিয়াহু। তিনি বলেন, তারা চাপের মুখে নতি স্বীকার করেছে। ইউক্রেন অভিযোগ করেছে চীন সরাসরি রাশিয়ার সামরিক শিল্পে সহায়তা করছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। কিয়েভের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ ইভাশচেঙ্কো এ অভিযোগ করেন। সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেন ফর্ম এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ইভাশচেঙ্কো বলেন, তাদের কাছে প্রমাণ আছে চীন রাশিয়ার 20টি সামরিক কারখানায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, বিশেষ রাসায়নিক উপাদান, বারুদ ও কাঁচামাল সরবরাহ করছে। অবশ্য এমন অভিযোগ অস্বীকার করছে চীনাদের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এবছর পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী 4 জুন। পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখে দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছেন। সোমবার সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বলেছেন, ইতিমধ্যে 10 লাখের বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে 5 জুন, আর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে পরের দিন 6 জুন। সৌদি সরকারের তথ্য অনুযায়ী গত বছর প্রায় 18 লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে অংশ নিয়েছিলেন। টানা তৃতীয়বারের মতো ব্যর্থ হল স্পেস এক্সের স্বপ্নের মহাকাশযান স্টারশিপ। মঙ্গলবার সকালে টেক্সাসের স্টারবেস থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের পর রকেটের নিয়ন্ত্রণ হারিয়ে মেক্সিকো উপসাগরে পড়ে। উৎক্ষেপণের প্রায় 30 মিনিট পর জ্বালানি লিকের কারণে মহাকাশযানটি ঘূর্ণায়মান অবস্থায় পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক মিশনটিকে একটি বড় অগ্রগতি বলে দাবি করেছেন। তিনি বলেছেন, স্টারশিপ এই প্রথম নির্ধারিত ইঞ্জিন শাটডাউন পয়েন্টে পৌঁছেছে। এটি একটি মাইল ফলক। তবে তিনি স্বীকার করেছেন, এই মিশনও চূড়ান্ত সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে। স্টারশিপ প্রকল্প মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আগামীতে নাসার চাঁদ মিশনের জন্য মহাকাশযান হিসেবে বিবেচিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আর নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।